বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, গতকাল ছিল ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে শহীদ আসাদের মৃত্যুর মধ্য দিয়ে ২৪শে জানুয়ারি, মানে সেই পথ ধরে ২৪শে জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা গণ অভ্যুত্থান হয়, যার মধ্য দিয়ে এক শাসকের বিদায় ঘটে। এবং ৬৯-এর জানুয়ারির অভ্যুত্থান আর ২৪শে জুলাই আগস্টের অভ্যুত্থান, এর মধ্যে মিল অমিল কি? ৬৯-এর অভ্যুত্থানের আলটিমেট ফলাফল কি? ২৪শে অভ্যুত্থান বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? যারা সেই সময়টাতে জীবন দিয়েছেন ৬৯-এ, তাদের মধ্যে শহীদ আসাদ অত্যন্ত পরিচিত আমাদের সবার কাছে। আমরা সবসময় নিয়মিত তাকে প্রতি বছর স্মরণ করবার চেষ্টা করি। এবং এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তারা সেই সময় সেই শহীদের আসাদের শার্ট, বাংলাদেশের একজন অত্যন্ত খ্যাতিমান রাজনীতিকের বাসায় এখনও সেই শার্ট আমি বেশ কয়েকবার দেখেছি, তার দেয়ালে টাঙানো আছে। শহীদ আসাদকে স্মরণ করা, শ্রদ্ধার সঙ্গে সেই সময় যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করা, এবং একই সঙ্গে আমরা জুলাই আগস্টের যারা আত্মদান দিয়েছেন, ৯০-তে যারা দিয়েছেন এই দেশটির জন্য, তাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। কিন্তু এই ধরনের অভ্যুত্থানগুলো আসলে শেষ পর্যন্ত এর প্রেক্ষাপট এবং পরিণতি সেগুলো আলোচনার দাবি রাখে। আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন সাংবাদিক হিসেবে অত্যন্ত পরিচিত, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। সম্প্রতি তিনি নয়াদিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন। শহীদ আসাদের ভাগ্নে ফয়সাল মাহমুদ আমার বায়ে বসা, আমার ডানে মাসিক জবানের সম্পাদক, তিনি চিন্তক হিসেবে পরিচিত রেজাউল করিম রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ফয়সাল মাহমুদ, আমি জানি যে আপনার ব্যক্তিগত অ্যাটাচমেন্ট আছে শহীদ আসাদের সঙ্গে, এবং সেই সঙ্গে ৬৯-এর এই অভ্যুত্থান, শহীদ আসাদের জীবনদান এবং ব্যক্তিগতভাবে তার সম্পর্ক আপনি কিছুটা বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। কারণ অনেক তরুণ প্রজন্ম আছে সেই ঘটনার প্রবাহ অনেকের মধ্যে, ইভেন যারা ২৪শে যারা আন্দোলনে ছিলেন, জীবন দিয়েছেন বা নেতৃত্বে ছিলেন, তারাও হয়তো সেই ঘটনা প্রবাহ সম্পর্কে ধারণা, ইতিহাসের ওই ধারণাটা ঘাটতি আছে আমার বলে অনেক সময় মনে হয়। জি, ধন্যবাদ জিলুর ভাই। শহীদ আসাদ উনি আমার মামা, আমার ৪ নম্বর মামা। বাট সঙ্গত কারণে উনাকে তো দেখার কোনো সৌভাগ্য আমার হয়নি, কারণ আমি ওনার মৃত্যু ১৪ বছর পরে আমার জন্মগ্রহণ। বাট হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমি আমার মায়ের মুখেও শুনেছি, তারপর আমার যারা মামারা যারা জীবিত আছেন তাদের মুখেও শুনেছি। আমার যেরকম শহীদ আসাদের একদম পিঠাপিঠি ভাই, ওনার ইমিডিয়েট ছোট ভাই যে, উনি এখনও জীবিত আছেন, উনি হিস্ট্রির প্রফেসর। সো ওনার কাছ থেকে আমি এই গল্পগুলা যথেষ্টই ভালোভাবে শুনেছি। তো এই জিনিসটা যে মানে শহীদ আসাদ ৬৯-এর গণ অভ্যুত্থান দুইটাই যে একটা বড় ব্যাপার, সেটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। কারণ জিনিসগুলো আসলে ওইভাবে শুনেছি বাসায়, ঠিক আছে, কিন্তু এভাবে পরিচিত বা জিনিসটার যে আসলে একটা ব্যাপ্তিটা কী ছিল সেটা বুঝতে পারিনি। বা যখন বড় হয়েছি, যখন জিনিসটা নিজেই পড়াশোনা করেছি এবং নিজে যখন জার্নালিস্ট হয়েছি, যখন আপনার শহীদ আসাদ সম্পর্কে আমি নিজেও বেশ কয়েকটা প্রতি বছরই যখন ২০শে জানুয়ারি আসে, তখন দেখা যায় কি যে পত্রপত্রিকা, এবং আমি তো নিজে পত্রিকায় কাজ করেছি ৪টা পত্রিকায়। সো পত্রিকাতে একটা কমন জিনিস ছিল কি দিবস উপলক্ষে কোনো লেখা। সো এটা আপনি খুব ভালো মতো জানেন, সবাই জানে যে আমাদের কোনো একটা দিবস আসলে সেই দিবস উপলক্ষে কোনো স্পেশাল স্টোরি করতে হয়। সো ওই সুবাদে তখন আমি প্রথম পড়াশোনা শুরু করে, এবং একই সাথে তখন আমার মামাদের সাথে কথা বলি, আচ্ছা শহীদ আসাদ আসলে কেন এত বড়, বা ৬৯-এর গণ অভ্যুত্থানটা কেন আসলে বড়। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ যে ভূখণ্ড, এই ভূখণ্ডের যদি আমরা লাস্ট, এটা তো খুব বেশি দিনের, মানে আমাদের বাংলাদেশের মডার্ন হিস্ট্রি যেটা, বা এখানে যদি দেখি, এই ভূখণ্ডে কিন্তু গত ৬০ বছরের মধ্যে কিন্তু ৩টা গণ অভ্যুত্থান হয়ে গেছে। 69-ই প্রথম, তারপর ৯০-তে, তারপর এখন ২৪শে। সো এত অল্প সময়ের ব্যবধানে একটা পার্টিকুলার ভূখণ্ডে মডার্ন হিস্ট্রিতে এরকম গণ অভ্যুত্থান বা ম্যাস আপরাইজিং হয়েছে কিনা আমার জানা নাই। সো এইটা এই 69-এর যা এই যে গণ অভ্যুত্থানের যে সূচনা, এই গণ অভ্যুত্থানের সাথে কিন্তু কিছুটা অর্থে যে আমাদের নিজেদের এই খুবই মেমোরিতে যেটা আমাদের একেবারে তাজা, যেটা আমাদের ২৪শে গণ অভ্যুত্থান, সেটার কিন্তু একটা মিল আছে। এটা ৯০-এর সাথে এক্স্যাক্টলি মিল না থাকলেও ২৪-এর সাথে 69-এর কিন্তু একটা মিল আছে। 69-এর গণ অভ্যুত্থানটারও কিন্তু এক ধরনের শুরু হয়েছিল লৌহমানব আইয়ুব খানের শাসন, ১০ বছর হয়ে গেছে। এই বৈষম্য থেকেই কিন্তু যে ওয়েস্ট পাকিস্তানের যে ডিসক্রিমিনেশন, ইস্ট পাকিস্তানের সাথে, ইস্ট পাকিস্তানের ইকোনমির সাথে ডিসক্রিমিনেশন, পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশন থেকেই কিন্তু গণ অভ্যুত্থানের যে স্ফুলিঙ্গ, সেটাই কিন্তু শুরু।
একই রকমভাবে 24-এ কিন্তু সে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কিন্তু আপনার সেই স্ফুলিঙ্গ শুরু। সো হ্যাঁ, ওইখানে যেমন আমাদের প্রতিটা আন্দোলনের একটা ফেস থাকে, যেমন আপনার এই 24-এর আন্দোলনে যেরকম আমরা ফেসে কথা বললে আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম এদের নাম চোখের সামনে ভাসে, একই রকমভাবে 69-এর কথা বললে শহীদ আসাদের নাম আসে, সাথে মতিউরের নাম আসে, এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে শামসুজ্জোহা এবং সার্জেন্ট জহুরুল হক ওনাদের নামও আসে। সো হ্যাঁ, আমি 69-এ এখন শহীদ আসাদ সম্পর্কে আমি ফ্যামিলিতে যে কথা শুনেছি বা আমার পরিবারের সদস্যদের কাছে যেটা শুনেছি সেটা ব্যাপ্তি অনেক বেশি, বাট এটা সংক্ষেপে বলা মুশকিল। বাট হ্যাঁ, আমি ওনার রাজনীতিটা খুবই, যে রাজনীতির উনি এক্স্যাক্টলি সে ধারক, মানে উনি আসলে বামপন্থা, এবং এখানে কারণ উনি একই সাথে আবার আমাদের যেহেতু আমার নানা বাড়ি খুবই রক্ষণশীল এবং কিছুটা কনজারভেটিভ ছিল, ওই যে গ্রামটা নরসিংদীর যে গ্রাম শিবপুর, সেখানে দুইটা বাড়ি মোটামুটি প্রমিনেন্ট ছিল, একটা হচ্ছে মৌলভী বাড়ি আর একটা হচ্ছে মিয়া বাড়ি বলে। ওই মৌলভী বাড়ি ছিল মৌলভী আবু তাহের, তারই ছেলে হচ্ছে আসাদুজ্জামান বা শহীদ আসাদ। আর মিয়া বাড়ি ওখানেও আমাদের ওই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস যে জার্নালিজম সাখাওয়াত আলী খান স্যার, উনিও ছিল ওই বাড়ি। সো ওইখানে যেটা হচ্ছে যে এই এক ধরনের উনি ছিল প্রচণ্ড রকম একই সাথে ধার্মিক, আবার একই সাথে প্রচণ্ড রকম সোশ্যালিস্ট। এই বামপন্থা এবং ধর্ম এটা যে মিশেল, এটা একটা যে রাজনীতি, ভাষানী রাজনীতির যে অনুসারী ছিল, আমার মনে হয় না যে এই রেয়ার ব্রিডটা বাংলাদেশে এখন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, বা আমার জানা নেই অ্যাটলিস্ট, এটা বোধহয় মানে আমি দেখি নাই যে এই ধরনের রাজনীতি বাংলাদেশে এখনো চালু আছে। সো এই রাজনীতি যেটা আসাদ যে রাজনীতি, মানে আসাদ যে রাজনীতিটা করে আসছিল সেটা খুব ইউনিক একটা রাজনীতি ছিল। সেটা ওই সময় যেটা যে ভূ রাজনৈতিক যে ব্যাপার, যে কারণ একটা পোলারাইজ ওয়ার্ল্ড, একদিকে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড যেটা বলে যে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড, আরেকদিকে সেকেন্ড ওয়ার্ল্ড কমিউনিস্ট ওয়ার্ল্ড। সো এই ওয়ার্ল্ডে পশ্চিম ইস্ট পাকিস্তান তখন কোন দিকে যাবে, কোন দিকে ঝুঁকবে, তখন এক ধরনের কিন্তু যে এই বাম বা আমি আমি মানে আমার জানা মতে যেটা যে বামপন্থার যে রাজনীতি তখন ছিল, এটা কিছুটা ফ্যাশনেবল, যে তখন আসলে কিছুটা সোশ্যালিস্ট বা বিপ্লবী চিন্তাধারা, সেটা ছিল এক ধরনের ট্রেন্ড, বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে। এক্স্যাক্টলি, তখন এই জিনিসটা ছিল একটা ট্রেন্ড। কিন্তু একই সাথে আসাদের ইউনিকনেসটা ছিল যে তারা কিন্তু সে কিন্তু একই সাথে ছিল আবার ওই যে যেটাকে বলা হয় ধার্মিক, কারণ আপনার সোশ্যালিজম আর ধর্ম রিলিজিয়ান কিন্তু খুব একসাথে তখন কতটুকু মানে কোএক্সিস্ট করতে সেটা আমার জানা নেই। সো এইটাই বললাম যে তার রাজনীতিটা ছিল খুবই ইউনিক, এবং সেই ইউনিক রাজনীতি সে যেটা করতো তার এটাই বললাম যে গণ অভ্যুত্থানে তার যে মৃত্যুটা, সেই মৃত্যুর মাধ্যমে তার রাজনীতির পরিসমাপ্তি ঘটেছে, এবং একই সাথে আমার মনে হয় যে সে রাজনীতির সে ধারক বাহক ছিল। মাওলানা ভাসানী পরে, তার মৃত্যুর পরে এই রাজনীতিটা আমার মনে হয় না এখন বাংলাদেশে সেই রাজনীতি আমরা দেখি, এই বামপন্থা প্লাস ইসলাম মিশেলের যে রাজনীতিটা আমরা মনে হয় না এখন আর দেখি। তো সেটার কতখানি গুরুত্ব বা বাংলাদেশের বাস্তবতায় সেটার প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন কিনা সেটা আমি আপনার কাছ থেকে বুঝতে আসবো একটু পরে। তার আগে রেজাউল হক রনি। আমার জন্য যদি একই আলোচনা করতে হয় তো ধন্যবাদ আমার সহ আলোচক বন্ধু ফয়সাল মাহমুদ, এবং যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসাদ, শহীদ আসাদের পুরো নাম হলেন আমানুল্লাহ আসাদ। তো উনি একটা মিথিক্যাল ক্যারেক্টার অলমোস্ট পরিণত হয়েছে। আমরা ছোটোবেলায় আমাদেরও হাতে করি বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে। তো যখন আমরা আসাদ সম্পর্কে পড়তাম বা জানতাম, তখন মনে হইতো একটা ছাত্র নেতা বা একজন ছাত্র, যেরকম ওই যে ভাষা আন্দোলনে যেরকম ছাত্ররা গিয়ে প্রতিরোধ করলো, তারপরে পুলিশ গুলি করলো, মারা গেল। কিন্তু আসাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। উনি স্কুল লাইফ থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন, বামপন্থী রাজনীতির সাথে, এবং বেসিক্যালি উনি ভাসানীর রাজনীতির অনুসারী ছিলেন। এবং ফয়সাল ভাই যেটা বলার চেষ্টা করলো, দেখেন ভাসানীর রাজনীতিটা ওই সময় মেইন স্ট্রিম ছিল, এবং আরব সোশ্যালিজম 40-এর দশকে একটা গ্লোবাল ফেনোমেনা ছিল। সেইটা আমাদের এখানে এসে 60-এর দশকে আপনাদের ব্যাপক পপুলার ছিল। মাওলানা ভাসানী সমাজতন্ত্র এবং ইসলামকে কিভাবে, মাওলানা ভাসানী এই লাইনের পায়োনিয়ার ফিগার বলতে পারেন। এবং মাওলানা ভাসানী বা ধরেন রাজনীতিটা যেটা করতে পারছেন, ধরেন 69-এর গণঅভ্যুত্থানটার যে গুরুত্বটা, সেইটা দেখেন, এটা সাপেক্ষে 24-এর আলোচনাও যেটা জিল্লুর ভাই বললেন যে আমরা দেখার চেষ্টা করব, কিন্তু প্রত্যেকটা ইনসিডেন্টে হিস্ট্রিতে কিন্তু ইউনিক, তার মধ্যে সিমিলারিটি আছে কিন্তু ইউনিক আছে। যেমন 60-এর দশকের জেনারেশন বা 70-এর দশকের জেনারেশনের কাছে 69-ই হলো সবচেয়ে বড় ইভেন্ট, এর চেয়ে বড় কিছু হয় না, কারণ সেখানে তাদের জীবন, ইমোশন এবং তাদের স্যাক্রিফাইস জড়িত। আর আমরা বলবো আমাদের কাছে 24ই সেরা, এর চেয়ে বড় কিছু হয় না, কারণ আমরা এই ইতিহাসে, এই 24-এর ইতিহাসের কর্তাসত্তা, ওনারা 60s-এর বা 69-এর গণঅভ্যুত্থানের নায়ক বা কর্তাসত্তা। কিন্তু এই যে তারা এবং আপনারা, আপনি যেটা বলছেন, আমি এর মধ্যে একটু নিজে দূরেই থাকি,
এখানে ওই আমরাই সব করেছি ওইটা, ওই যে মানে বিগত 15 বছরের বা 16 বছরের এই ধরনের প্রবণতা আছে, যেই চর্চা আমরা দেখলাম ইতিহাস সব আমাদের, আমরাই করেছি, আর কেউ নেই না। এইটা গুরুত্ব, এই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম। ফলে সেদিক থেকে আমি যখন আমরা কথা বলতেছি, আমি জনগণের পক্ষ থেকে বলছি, নেতৃত্বের পক্ষ থেকে না। মানে এখানে স্টেক হোল্ডার, মাস্টার মাইন্ড, অমুক তমুক এই সমস্ত ফালতু জিনিসের মধ্যে আমি নেই। আমি জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। দেখেন 71 সালের ট্রেইলর হইল 69-এর গণ অভ্যুত্থান, কিন্তু ওই সময় 69-এর গণ অভ্যুত্থানটা এটাতে এত বড় ম্যাসিভ ঘটনা ছিল, সেইটা পলিটিশিয়ানরা রিয়েলাইজ করে নাই, না আওয়ামী লীগ না বামপন্থীরা। কেন করে নাই সেটা আমি ইতিহাসের দলিল থেকে বলতেছি। সেটা হলো আপনার আসাদের উত্থানটা যদি দেখি, উনি স্কুল লাইফ থেকে বামপন্থী রাজনীতির সাথে জড়িত। 64 সালেই কিন্তু উনি আপনার মোটামুটি মাওলানা ভাসানীর নির্দেশে আপনার শিবপুর, মনোহরদী এবং রায়পুরাতে কৃষক সমিতি, কৃষকদের মধ্যে কাজ করার জন্য উনি কিন্তু দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছে এবং কৃষকদের মধ্যে কাজ করতেছে। কৃষকদের মধ্যে সংগঠন গড়ে তোলা এবং পাকিস্তানের শোষণ নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, সেই তৈরি করার কাজে কিন্তু উনি ফুল টাইম নিয়োজিত ছাত্র অবস্থায়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন উনি ইতিহাসে মাত্র ভর্তি হয়েছেন, এর মধ্যে কিন্তু উনি কাজ করতেছেন। তারপরে উনি আসলেন যখন এখানে আন্দোলন শুরু হলো 68-তে, একটা ইউনিক আন্দোলন মাওলানা ভাসানী করছেন, সেটা হলো হাট হরতাল। সেই হাট হরতালের আপনার ওইখানে আপনার গুরুত্বপূর্ণ একটা বাজার ছিল, আপনার এটা হলো হাতির দিয়া বাজার, হ্যাঁ বড় বাজার। ওই সময় ওই জায়গায় ওইখানে পাট, গরু, ছাগল আনা হইতো। সেই হাতির দিয়া বাজারে হরতাল আপনার এক্সিকিউট করার দায়িত্ব পড়ে আসাদের উপরে, শহীদ আসাদের উপরে। তো সে ওইখানে আপনার পাকিস্তান মিলিটারি অ্যাটাক করে এবং 3 জন শহীদ হয় এবং ওইখানে আসাদ ব্রুটালি আহত হয় এবং তার মাথায় রাইফেল দিয়ে আপনার বাড়ি দেওয়ার কারণে মাথা ফেটে যায়। সে ওই মাথাটা আপনার তখন ওখানে সে কোনোরকম পালাইতে সক্ষম হয় এবং আপনার ব্যান্ডিজ ট্যান্ডিজ করে মাথায় ব্যান্ডিজ নিয়ে সাইকেল চালাইয়া সে নরসিংদী থেকে আপনার হাতির দিয়া থেকে খবর নিয়ে পত্রিকা অফিসগুলোতে আসে। আইসা খবরটা সে চাওয়ার করে যে ঢাকায় আসে, হ্যাঁ ঢাকায় এসে সে পত্রিকা অফিসগুলোতে যায়, নির্মল সেনের সাথে প্রথম দেখা করে সে খবরটা দেয় যে এরকম একটা ঘটনা ঘটছে। তখন তো আর এখনকার মতো আপনার ডিজিটাল ফোন সবার হাতে নাই যে ভিডিও করে ছেড়ে দিল। তো খবরটা সে সবাইকে দেয়। পরের দিন সবগুলো পত্রিকা ফলাও করে এই আপনার হাতির দিয়া বাজারের এই হত্যাকাণ্ডের খবর প্রচারিত হয়। তো তার 1 মাস পরেই তখন মানে বাই দিস টাইম কিন্তু মানে শহীদ আসাদ পুরোদস্তুর রাজনৈতিক নেতা, কিন্তু উনি একই সাথে 3-4টা দল করতেন। মানে ধরেন উনি মেনন গ্রুপের সাথেও আছেন, ছাত্র ইউনিয়ন, আবার ভাসানীর সাথেও আছেন, আবার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি তার সাথেও আছেন। তার মানে শোষণ মুক্তির জন্য যেই ধরনের প্ল্যাটফর্ম দরকার তার সব কিছুর সাথে উনি আছেন। মানে উনি একটা ফিলান্থ্রপিক সত্তা, কোনো একক রাজনৈতিক দলের সাথে উনি ভিড়ে যাচ্ছেন না। তো উনি ল কলেজে তার মধ্যে ভর্তি হলেন, ল করবেন। আপনার তখন সিদ্ধান্ত নেবেন যে কোন রাজনৈতিক দলে যাবেন, যেহেতু সমস্ত রাজনৈতিক দল মানে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে যত প্ল্যাটফর্ম আছে সবগুলোর সাথে ওনার এক ধরনের সম্পর্ক আছে, কিন্তু উনি পার্টিকুলারলি কোন রাজনীতি করবেন, কোন দল করবেন সেই সিদ্ধান্ত তখন উনি নেন নাই। কিন্তু উনি আন্দোলনে ফুললি অ্যাক্টিভ। ওই সময় 69-এ আপনার এই যে আপনার যে হরতালটা ডাকা হলো এবং সেখানে পাকিস্তান যে 44 ধারা জারি করে, যেটা আপনার 20শে জানুয়ারি, সেইটা আপনার ভঙ্গ করার একটা সিদ্ধান্ত হয় এবং সেইটা ভঙ্গ করার সিদ্ধান্তটার 2-3টা চাঙ্গারপুল অংশ, ঢাকা ইউনিভার্সিটির অংশ, 2-3টা জায়গাতে মিছিল যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গার অংশের যে মিছিল, সেই মিছিলের নেতৃত্বের বা সংগঠনের সংগঠিত করার দায়িত্বে শহীদ আসাদ ছিলেন এবং মিছিলটা নিয়ে আপনার ওনারা যখন আগাচ্ছিল তখন আপনার এই নীলক্ষেত পয়েন্টের ওই একটু আগে বা ওই জায়গাটাই হঠাৎ করে একটা পাকিস্তানের জিপ আসে এবং আসাদকে লক্ষ্য করে একদম খুব সামান্য দূরের থেকে গুলি করা হয়। ওসি তার নাম হচ্ছে বাহাউদ্দিন, সেই ওসি পয়েন্ট ব্ল্যাঙ্কে উনি গুলি করে একদম মানে তাকে যে হত্যার উদ্দেশ্যে একদম একটাই গুলি হয় এবং তার সরাসরি এবং উনি স্পট ডেড হন, হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। তা আমি একটু ডিটেল স্টোরিটাই বলতেছি এই কারণে যে হ্যাঁ অনেকে এটা করে না। ফলে তারপরে তার লাশ নিয়ে শুরু হয় রাজনীতি। তার লাশ এবার পাকিস্তানি মিলিটারি তার লাশ দখল করতে যাবে, তখন ছাত্ররা তার লাশ আপনার লুকায় ফেলে এবং শহীদ আসাদ মারা গেছে এই খবরটা তখন যখন রাষ্ট্র হয় বাংলাদেশে একটা ধরেন একটা অগ্নিগর্ভ হয়ে ওঠে। এবং তারপরে যে মিছিলটা শহীদ আসাদের লাশ নিয়ে মিছিল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু লাশ নিয়ে মিছিলটা করা যায় না, কিন্তু তার ওই যে শহীদ আসাদ রক্তাক্ত শার্ট যেন বাংলাদেশের হৃদয়, হ্যাঁ সেই আসাদের রক্তমাখা শার্ট নিয়ে যে মিছিলটা হয়েছিল ওইটা বাংলাদেশের ইতিহাসের ওই সময় পর্যন্ত সবচেয়ে বড় মিছিল, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা একটা মিছিল হয়েছিল। এবং কিসের 144 ধারাটা সব
আপনার উঠে গেল এবং তখন ওই আপনার যে আসাদ গেট এখন যেটা যেটা আইয়ুব গেট নাম ছিল, হ্যাঁ সেটা ভেঙে সেখানে পাকিস্তান ক্ষমতায়, তখনই সেটা আসাদ গেট নামকরণ করা হয়। তো সেদিক থেকে আপনার আসাদকে আমি যেটা শুরুতে বলতেছিলাম যে আমরা একটা ছাত্র নেতা মনে করি যে আসলো, হ্যাঁ আবেগে পড়ে মিছিলে গেল এবং গুলি খেয়ে মারা গেল, ব্যাপারটা এরকম না। উনি আন্দোলনের সংগঠক, কৃষকদের সাথে কাজ করা। একটা কথা বলে শেষ করে দেই, ফলে 69-এর গণ অভ্যুত্থানটার মধ্যে আপনার যদি আপনি 69-এর গণ অভ্যুত্থানটা ইউনিক একটা সেন্সে, যে সেখানে কৃষক শ্রমিকদের মধ্যে যে হাট হরতাল, হ্যাঁ পাট শ্রমিক, কৃষক, হ্যাঁ বিশেষ করে কৃষক শ্রেণীর মধ্যে মাওলানা ভাসানী যে কাজটা করছিল তার রেজাল্ট আপনি দেখলেন 71-এ। যেমন 71-এ সবচেয়ে বেশি সংখ্যক কৃষক যে মুক্তিযুদ্ধে জয়েন করলো, কৃষকের রাজনৈতিক চৈতন্য হঠাৎ করে উদয় হয়নি যে পাকিস্তান আমাদের শোষণ করতেছে, শাসন করতেছে, এগুলো তারা বুঝে না। কিন্তু প্রতিরোধ করতে হবে পাকিস্তানকে। এই যে মুক্তিযুদ্ধ, কৃষকদের মুক্তিযুদ্ধে ধাবিত হওয়ার যে সংগ্রামটা, এটা 71 শুরু হইলো আর কৃষকরা ঝাঁপাই পড়লো, ব্যাপারটা এরকম না। এই 69-এ এই যে আসাদদের মতো কর্মীরা মাওলানা ভাসানীর নেতৃত্বে ঘরে ঘরে, গ্রামে গ্রামে কৃষকদের মধ্যে যে সংগঠন গড়ে তুলছিল, কৃষকদের মধ্যে রাজনৈতিক যে চেতনা গড়ে তুলছিল, তারই বাই প্রোডাক্টরা কৃষকরা দলে দলে অস্ত্র হাতে নিয়ে জীবন দিছে। এবং 71-এর যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ, সেইটাকে আমরা পরে দেখছি আওয়ামী লীগ একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে, যার বাই প্রোডাক্টরা আমরা একটা 15 বছরের ফ্যাসিজমের মধ্যে ছিলাম। এবং 40-এর সাথে এটা সম্পর্কটা হলো 24-এর সাথে এটা সম্পর্কটা হলো এই জায়গায় 2400 এক শ্রেণীর লোক যারা 15 বছর ধরেন মোটামুটি আরামায়েশেই ছিল, এবং তথাকথিত বুদ্ধিজীবিতা করে বেড়াইতো। এবং এরাও এই 71-এর ইতিহাসটা, জনযুদ্ধটাকে যেরকম আওয়ামী যুদ্ধে তারা ন্যারেট করছে, এখন এই 24টাকে, এই 24-এর ছাত্র জনতা, পেশাজীবী সমস্ত মানুষের এই ঐক্যবদ্ধ সংগ্রামটা, যেই আমরা জানি মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের বহিঃপ্রকাশ আকারে গণঅভ্যুত্থান সংগঠিত হয়, এইটাকে এখন একটা মনোপলি করার চেষ্টা করা হচ্ছে। মাস্টার মাইন্ড, তারপরে হইলো আপনার গুপ্ত পুরুষ, নানা কিছুর মধ্য দিয়ে এটা করা হচ্ছে। এটা যে অর্গানিক, এটা যে প্লুরাল সাবজেক্টিভিটি, এটাকে আন্ডারমাইন করা হচ্ছে। ফয়সাল, আমার মনে হয় রনি খুব যথার্থভাবে ইতিহাসটা তুলে এনেছেন, এবং আপনি যেখানে শেষ করেছিলেন যে সমাজতন্ত্র এবং ইসলাম একসঙ্গে, এখন আর আমরা দেখি না। সমাজতন্ত্র বা ওই সাম্যবাদের ধারণা তো এখন পৃথিবী থেকে প্রায় বিতাড়িত। কিন্তু আমি যদি এই প্রশ্নটা আপনাকে, যে গণতন্ত্র এবং ইসলাম, সেটাই কি আমরা করতে পারছি? মানে যারা গণতন্ত্রের কথা বলছেন বটে, চর্চা করুন আর না করুন, তারা ইসলামকে বা ধর্মকে অনেক দূরে রাখতে চেয়েছেন। আবার যে ইসলামের কথা এখন যারা বলছেন, তারা আবার ওই মুখে হয়তো গণতন্ত্রের কথা বলেন, কিন্তু বাস্তবে তার ধার ধারেন না, মানে অ্যাপ্রোচ অ্যাটিটিউডের মধ্যে সেটা নেই। আমি রনি ভাইয়ের কথা সূত্র ধরে একটা জিনিস ওটা অ্যাড করে নিই, সেটা হচ্ছে যে ওই সময় তো যেহেতু মেইনলি কৃষি প্রধান, বাংলাদেশে এখনও কৃষি প্রধান দেশ বলে, বাট আমরা তো অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে দিয়ে আসছি। যেহেতু কৃষি প্রধান দেশ ছিল, কৃষকদেরকে সংগঠিত করা, তাদেরকে অধিকার সম্পর্কে সোচ্চার করা, এটা ছিল শহীদ আসাদের একটা অন্যতম বড় উদ্দেশ্য। এবং এই যে মাওলানা ভাসানীর যে রাজনীতি, যে কৃষকের অধিকার সম্পর্কে তাদেরকে সোচ্চার করা, এই জন্য আমি আমার বইপত্র পড়েছি এবং আমার মামাদের কাছ থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে যে রেগুলার বেসিসে গ্রামে, বিভিন্ন গ্রামে, ওই শুধু নিজের গ্রাম না, আশেপাশের অনেকগুলা গ্রামে রেগুলার বেসিসে আসাদ কৃষকের বাড়িতে যেত। কৃষকের বাড়িতে গিয়ে তাদেরকে একটা ব্যাপারটা কি, যেটা ইউনিভার্সিটি পড়ুয়া একটা ছেলে যখন একটা গ্রামে কৃষকের কাছে গিয়ে অনেক সুন্দর করে কথাবার্তা বলে, তাদের ভাষায় তাদের অধিকারের কথা বলে, তখন তারা শুনে। এবং এইভাবে তাদেরকে কিন্তু সংগঠিত করতে পারা, তাদের অধিকার নিয়ে সোচ্চার করতে পারা কিন্তু খুব সোজা ছিল না। কিন্তু এটা এমনই করতে পেরেছিল যে ওই শিবপুর বেস যে কৃষক সমিতি যেটা ছিল, তারা এতটাই পাওয়ারফুল ছিল যে ওই সময় মোনেম খানের গভর্নমেন্ট, কিন্তু মোনেম খানের গভর্নমেন্টের এমপিরা ওই মনোহরদী, রায়পুরা, নরসিংদী এই এরিয়াতে ঠিকমতো যেতে পারতো না, কারণ ওখানে কৃষক সমিতির দাপট এরকম ছিল। শুধুমাত্র তাদের মানে অধিকার নিয়ে তাদের সোচ্চার করে, তাদেরকে মানে তারা তাদের দাবি নিয়ে তাদের রাস্তায় নামতে পারতো, এরকমভাবে তাদেরকে সোচ্চার করেছিল। এখন যেটা যে প্রশ্ন আপনি করলেন যে গণতন্ত্র ইসলাম আবার সোশ্যালিজম ইসলাম, এখন ব্যাপারটা কি যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র যেটা, গণতন্ত্র 69-এর ম্যাস আপসার্জেরও কিন্তু আলটিমেট একটা লক্ষ্য ছিল গণতন্ত্র, তাই না? যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। কারণ ডেমোক্রেসিতে এখন পর্যন্ত মোটা দাগে বললে যে ডেমোক্রেসি সবচেয়ে বেস্ট সিস্টেম, মানে মন্দের ভালো থেকে আরো বেটার। মানে আমাদের এখন পর্যন্ত ওয়ার্ল্ডে যত পলিটিক্যাল সিস্টেম আছে, ডেমোক্রেসি এর বেটার কিছু নেই, এর অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও। তারপরও এখন 69-এ দেখেন, 69-এ ম্যাস আপসার্জের কিন্তু আমি যদি 3টা ম্যাস আপসার্জি ধরি, 3টা ম্যাস আপসার্জির কিন্তু একটা পরিণতি আছে। 3টারই পরিণতি হচ্ছে যে 3জন স্বৈরশাসকের বিদায়, আইয়ুব খান, এরশাদ এবং শেখ হাসিনা। কিন্তু 69-এর স্বৈরশাসকের বিদায়ের পরে কিন্তু আমরা শুধুমাত্র বিদায় না, আমরা একটা দেশ পেয়েছিলাম, একটা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটা দেশ পেয়েছিলাম। সো নতুন দেশে নতুন আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা সেখানে খুব কতটুকু পূরণ হয়েছে সেটা বলা
সেটা ইতিহাসবিদরা বলবে। কিন্তু সেখানে দেখেন সে যে গণতান্ত্রিক যে গণতান্ত্রিক চর্চা কিন্তু খুব বেশি দিন টিকেনি। সেখানে আমাদের ৭৫-এ শেখ মুজিবের মৃত্যুর পরে, তার অ্যাসাসিনেশনের পরে, তারপর জিয়াউর রহমান কিন্তু দেশটাকে অনেকখানি সুন্দরভাবে মানে সেটাকে তিনি আগিয়ে নিতে পেরেছিলেন, কিন্তু তারও কিন্তু অ্যাসাসিনেশন হলো। তারপর কিন্তু আবার সেই স্বৈরশাসকে ফেরত গেলাম। তারপর আবার তার পতনের পরে ৯০-তে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার কি বলবো যে আবার ফিরে আসলো। কিন্তু সেটাও কিন্তু আবার যদি আমি ২০০৯ পর্যন্ত ধরে রাখি যে ঠিকমতো ছিল, ২০০৯-এর পর থেকে কিন্তু সেই ব্যবস্থাটা পতন হইল এবং বাংলাদেশে ফ্যাসিবাদের কায়েম দেখলাম। সো আমাদের কিন্তু যদি হিসাবটা দেখেন, প্রথমে এরকম একটা পিরিয়ড ছিল ৯ বছরের, পরে আবার একটা পিরিয়ড হচ্ছে ২০ বছরের। এখন প্রশ্নটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থান যেটা ২৪-এ হইল, সেটার পরে কতদিন থাকবে। এখন এখানে ধর্ম আর রাজনীতির যে বিষয়টা, যে বাংলাদেশে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে মনে হয় যে ধর্ম জিনিসটাকে রাজনৈতিকভাবে অনেকেই ব্যবহার করেছে। বাংলাদেশে আসলে টোটাল যে ইসলামের যে স্পিরিট, বা ইসলামের যে সাম্যবাদের যে স্পিরিট, বা ইসলামের যে মানুষের ইনসাফের যে স্পিরিট, সেই স্পিরিট কোন রাজনৈতিক দল চর্চা করতে পেরেছে আমার এটা মনে হয় না। কারণ বাংলাদেশের ব্যাপারটা কি, যে বাংলাদেশে যদি আপনি বড় বড় ইসলামিস্ট পার্টিগুলো দেখেন, আমি নাম বললাম না, যারা মেইনলি তাদের আইডেন্টিটি হচ্ছে ইসলামিস্ট পার্টি, তারা যে রাজনীতি প্রপোজ করে সেটা তো গণমানুষের কাছে রেজোনেট করে না। যদি তাদের সাথে রেজোনেট করতো তাহলে তো তারা গণতান্ত্রিক চর্চা যখন অ্যাটলিস্ট বাংলাদেশে ছিল, সেই গণতান্ত্রিক চর্চায় ভোটের মাধ্যমেই তাদের সেই রিফ্লেকশনটা হইতো, তাই না? সো যেহেতু তাদের ইসলামের ট্রু স্পিরিটটা তারা বাংলাদেশে তারা এইভাবে গণমানুষের সাথে তারা রেজোনেট করতে পারে নাই, সেহেতু বাংলাদেশে এখনও যদি গণমানুষের কাছে যার মানুষ আসলে ব্যাপারটা দেখে কি, যে তারা মনে করে যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, যে দলগুলো করে, তারা প্রবাবলি তারা ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে জিনিসটাকে ধরে, এটাকে ইনসাফ প্রতিষ্ঠার পথ হিসেবে ধরে না। এই কারণে বাংলাদেশে আসলে ধর্মভিত্তিক রাজনীতি আমার এখন পর্যন্ত যতটুকু আসছি তাতে আমার মনে হয় না যে এখানে খুব বেশি ভবিষ্যৎ আছে এখন পর্যন্ত। রনি, ধন্যবাদ। এইটা আমি মনে করি বাংলাদেশে ইসলামের বিষয়টি এবং রাজনীতির বিষয়টি, এইটা আমাদের মীমাংসা করতে হবে। এটা খুবই ক্রুশিয়াল প্রশ্ন, এবং এই মীমাংসার ক্ষেত্রে আমাদের এখানে যে তথাকথিত সেকুলার ধারা, যেটা বেসিক্যালি আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের এবং শাহবাগের যে কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে ইসলাম বিদ্বেষী যে ধারাটা তৈরি হয়েছে, সেই ধারাটার রিঅ্যাকশনারি আকারে আবার যে ধারাটা আমরা দেখতে পাচ্ছি, সেইটা একটা কাউন্টার ফ্যাসিজম। যখনই আপনার যে কোনো পপুলিজম তৈরি হবে, দেখেন পপুলিজমের আলটিমেট আপনার নিয়তি বা ঠিকানা হইলো এটা ক্ষমতার প্রশ্নে যখন যাবে, এটা ফ্যাসিজম ডেকে আনবে। এটার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, এটা পৃথিবীর বিভিন্ন দেশে একই রকমভাবে হয়েছে। এখন কাম টু দ্য পয়েন্ট, ইন ইসলাম, বাংলাদেশে ইসলাম প্রশ্নটা ডিল করার জন্য, দেখেন আমি ইসলামী কোনো স্কলার না, আমি এই বিষয়ে পণ্ডিত না, আমি যে জায়গার থেকে বলতে পারি ইসলাম প্রশ্নটা ডিল করার জন্য বাংলাদেশের বুদ্ধিজীবীরা আউট অ্যান্ড আউট ফেল করছে। তারা ইসলাম প্রশ্ন ডিল করতে গিয়ে বৃহত্তর মুসলমান মানুষের আবেগ ইমোশনকে আহত করছে, ইসলাম বিদ্বেষকে এখানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তারা উস্কাইছে। আমাদের কালচারাল ইন্ডাস্ট্রি বেসিক্যালি ইসলাম বিদ্বেষী ইন্ডাস্ট্রি। ফলে আমি যে কথাটা বলি, আমরা মুসলমানের দেশ, এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি, কিন্তু কালচারালি ফিলোসফিক্যালি মাইনরিটি। কারণ হইল এদেরকে সবসময় রিঅ্যাকশনারি ফোর্স আকারে চিহ্নিত করছে এই মাইনরিটি, কিন্তু শাহবাগীরা, এই কালচারাল ফোর্স, এই তথাকথিত রাবীন্দ্রিক ফোর্সটা এই মেজরিটিকে রিঅ্যাকশনারি বলছে। কারণ হইল ও মনে করছে টুপিদারি দেখলে ও জঙ্গি, ও তো পশ্চাৎপদ, ওর তো কোনো আধুনিকতা নাই, ও তো বর্বর, ও তো মধ্যযুগের। কিন্তু দেখেন ডেমোক্রেসির আইডিয়াটা যদি আপনি দেখেন, এটা গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশনের একটা লেটেস্ট, বা আপনি বলতে পারেন যে একটা নানা রকম লড়াই সংগ্রাম এবং পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা আজকে এই জায়গাটায় আসছি। পৃথিবীর আপনার সিভিলাইজেশনের একটা অন্যতম আপনার ধরেন যে অবদান হলো একটা ডেমোক্রেটিক ফর্ম। এখন সেই ফর্মের সাথে ইসলামের থিওলজিক্যালি যদি দেখেন, ইসলাম এই পুরা ফর্মটাকে পলিটিক্যালি অ্যাপ্রুভ করে না, হুইচ ইজ ট্রু, কিন্তু গ্লোবালি আপনি ডেমোক্রেসির মধ্যে থাকবেন। তাইলে ইসলামের পলিটিক্যাল ব্যবস্থা, ইসলামের আলাদা কোনো পলিটিক্যাল ব্যবস্থা নেই, ইসলাম একটা কমপ্লিট ব্যবস্থা, আমি যতখানি বুঝি একজন মুসলিম হিসাবে। মানে গণতন্ত্র, রাজনীতি, ইসলাম এগুলো একাকার করে দেখার সুযোগ নেই। ইসলাম বললে আর আলাদা কোনো কিছু দরকার পড়ে না। হ্যাঁ, ইসলামের মধ্যে এটা কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। তাহলে মডার্ন পিরিয়ডের মধ্যে, একটা মডার্ন ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে আপনি অ্যাট দ্য সেম টাইম যখন এই ক্যাপিটালিস্ট ব্যবস্থাও প্রপোজ করেন, আবার এই গণতন্ত্রের কথা বলেন, আবার ইসলামের কথা বলেন, আপনি আসলে অন্য অনেক কিছু মিন করেন, কিন্তু ইসলাম মিন করেন না, 1 নম্বর পয়েন্ট। কিন্তু ইসলামের ভবিষ্যৎ নাই তাই বলে না, ইসলামের পুরাটাই ভবিষ্যৎ, বর্তমানটাই খালি খারাপ।
কারণ আমরা এখনো একটা গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশনের মধ্যে আছি, না, ফলে ইসলামী সিভিলাইজেশন কি হবে, ইসলামের ভবিষ্যৎ নিয়ে আমরা কিন্তু আলোচনা ইসলামের ডেমোক্রেটিক না, যে ইসলামিস্ট পলিটিক্সের ভবিষ্যৎ সেটা আমি বলতেছি। ফলে বাংলাদেশে এটার বাংলাদেশে আপনি যদি মনে করেন আপনি এট দ্য সেম টাইম ইসলামও করবেন এবং ডেমোক্রেসি করবেন, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু থিঙ্ক আপনাকে আপনি এটা একা এইভাবে করতে পারেন। আপনি গ্লোবাল ভিলেজের মধ্যে বাস করেন, সো বিশ্ব বাস্তবতার মধ্যে আপনাকে এটা একটা সিভিলাইজেশনাল প্রস্তাবনা আকারে এটা মোকাবেলা করার দরকার আছে। ফলে এখনই আপনি যদি এই প্রস্তাবনাটা দেন, আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, এক নাম্বার। তো আমি যে পয়েন্টটা মেক করার চেষ্টা করতেছিলাম আমার আগে আলোচনা একটু আগে, সেটা হলো তার মানে কি, তার মানে আপনার এখানে ইসলাম প্রশ্নটাকে যারা একটা রিয়েকশনারি জায়গা থেকে ডিল করতো তাদের ব্যাপারেও যেরকম আপনার সতর্ক থাকতে হবে। এইবার এটার রিয়েকশন আকারে যারা একটা কাউন্টার পলিটিক্স প্রপোজ করতেছে তারাও কিন্তু, এবং যে পপুলিজম উস্কায় দিচ্ছে তারা কিন্তু, ফয়সাল ভাই যেটা বললো, তারা ইনসাফের অর্থে, সিরাতুল মুস্তাকিমের অর্থে কিন্তু ইসলামের ধারে কাছে নেই। দেখেন বাংলাদেশে ইসলামী পার্টিগুলো, আমিও নাম বলবো না, দেখেন এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো নীতি এবং কৌশলের দ্বন্দ্ব। ইসলামী রাজনীতি আমি বুঝি না, বা ইসলাম হয়তো অত বুঝি না, কিন্তু এইটা বুঝি ইসলাম কখনো কৌশলের কারণে তার নীতিকে বিসর্জন দেয় না। ধরেন আওয়ামী লীগের সময় আপনি আওয়ামী লীগ, বিএনপির সময় আপনি বিএনপি, বামের সময় আপনি বাম, তারপরে হলো আপনি যে কোনো ফর্মে ঢুইকা থাকবেন, তারপরে হলো সুযোগ পেয়ে আইসা এবার আমি ইসলাম কায়েম করব, হ্যাঁ আপনি নিজের পরিচয় দিবেন। এই ধরনের বর্ণচোরা আত্মমর্যাদাহীন কৌশল ইসলাম এলাও করে না। ইসলামের পথ অনেক সহজ সরল, ডিরেক্ট। ইসলাম হলো নীতিভিত্তিক, নট কৌশল ভিত্তিক। ফলে নীতিভিত্তিক পলিটিক্সের জন্য আপনার বাংলাদেশের যে কমিউনিটি, সেই কমিউনিটি আপনি বলেন সেকুলার কমিউনিটি এবং ইসলামিক কমিউনিটি যদি বলেন, আমি তো বলবো যে বাংলাদেশের মূল সমস্যা রাজনৈতিক না, নৈতিক, এথিক্যাল সমস্যা। ফলে আপনার কমন পিপুলের এথিক্যাল মানে, এবং এই ফ্যাসিজমের সামাজিকীকরণ হওয়ার ফলে আমাদের এথিক্সের যে বাজে অবস্থা, দেখেন এখানে ওয়াজ মাহফিল এবং মমতাজের গান সমান হয়ে গেছে, দুইটাই বিনোদন হিসাবে দেখে মানুষ। একটা এলাকার চরম চাঁদাবাজ, ঘুষখোর, লুটপাটকারী, ওয়াজ মাহফিলে বড় ডোনেটকারী, সে বড় বড় বক্তা হেলিকপ্টার দিয়ে নিয়ে যায়, তারপরে চিল্লায় মাইক দিয়ে ধরেন ওয়াজ করে, তারপরে এখানে ডোনেট করে ওই নেতা আইসা, হ্যাঁ এইবার ধরেন ইসলামের, এইভাবে কি ইসলামের খেদমত হবে? এটা কিন্তু অনেক আলেমরাও বলতেছে যে এইগুলো ইসলাম না। ফলে ইসলামের যে রিয়েল বিউটি আছে, ডেফিনেটলি একটা বিউটি আছে, একটা লেটেস্ট আব্রাহামিক রিলিজিয়ন, তার সিভিলাইজেশন প্রস্তাবনা আছে, তার একটা অ্যাপিল আছে, এটা আমি বলার চেষ্টা করছি। সেই অ্যাপিলটা আমাদেরকে মানে পৌঁছাইতে হবে এবং খুঁজতে হবে, এটা ইনভেন্টেড করতে হবে আমাদের। কিন্তু আমরা এখন যেটা দেখতেছি সেটা হলো অনেক সুপারফিশিয়ালি ইসলাম ইমোশনকে ব্যবহার করা হচ্ছে। চেতনার নামে যদি আপনি মানে দেখেন, পলিটিক্স অফ ইমোশন, অনুভূতির রাজনীতি ডেঞ্জারাস। আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করছে অনুভূতির রাজনীতিকে ব্যবহার করে, এবং এই অনুভূতির রাজনীতিকে সামাজিকীকরণ করার জন্য আমাদের মিডিয়া, আমাদের বুদ্ধিজীবিতা এবং আমাদের এডুকেশনের তথাকথিত পণ্ডিতরা ঝাঁপাইয়া পড়ছিল। এখন আপনি যদি একইভাবে এটার কাউন্টার আকারে, রিয়েকশনারি যে কোনো পলিটিক্স ডেঞ্জারাস জাতির জন্য, আপনার একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স লাগবে। সেটার আকারে যদি আপনি ইসলামের, হ্যাঁ ইসলামের প্রতি মানুষের দরদ আছে, বাংলাদেশের মানুষ ঠিকমতো নামাজ রোজা না পড়ুক, নবীরে গালি দিলে সে বাইর হইয়া মিছিল করবে, গুলি খেয়ে মরতে হলে মরবে, এই ব্যাপারে আপত্তি নেই। কিন্তু এই জন্য আপনি এই ইমোশনটাকে ব্যবহার করে যদি ছলে বলে কৌশলে যখন যে জিনিস করা দরকার সেটা করে, হ্যাঁ নীতির তোয়াক্কা না করে কৌশলকে প্রাধান্য দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, এইটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। শেষ করে দিচ্ছি, দেখেন আমরা জানি আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের কারণে হাউ ফ্যাসিজম ওয়ার্কস। ফ্যাসিজম ওয়ার্ক করে প্রথমত এটা হলো নিজেকে একমাত্র সভারেন দাবি করে, এবং ফ্যাসিবাদ ফাংশন করে ক্ষমতাকে একটা কৌশলগত প্রশ্ন আকারে দেখে, নীতিগত প্রশ্ন আকারে দেখে না। ফ্যাসিবাদ কায়েম হয় কিভাবে? যখন আপনি ক্ষমতাকে একটা নীতির সাথে সংযুক্ত করবেন, আপনি জীবনে ফ্যাসিস্ট হইতে পারবেন না। কিন্তু আপনি যখন বলবেন যে কৌশলগতভাবে ক্ষমতা নেওয়া তো সম্ভব, তাহলে আমি একটা যে কোনো কৌশলের আশ্রয় নিয়ে, সেটা হোক ধর্ম অথবা জিরাফ, কোনো সমস্যা নেই, আশ্রয় নিয়ে আমি ক্ষমতাটা আগে নিয়ে নিব ছলে বলে কৌশলে। আপনি যত ভালো কথাই বলেন, আপনাকে দেখতে যত বড় দরবেশই মনে হোক, আপনাকে দেখতে মনে হইতে পারে আপনি জান্নাত থেকে পালাই আসছেন, কিন্তু আপনি ক্ষমতা পাইলে ফ্যাসিজম কায়েম করবেন, এটা গ্যারান্টেড। আমরা জানি হাউ ফ্যাসিজম ওয়ার্কস। সো এখন আমাদের যে মডেলটা দরকার বাংলাদেশে, আমাদের দরকার হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। হ্যাঁ, এইটা আমাদের বের করতে হবে। ডেমোক্রেসি ওয়ার্ক পরে শুনি, আচ্ছা কিভাবে ডেমোক্রেসি ওয়ার্ক করতে হবে এটা একটু শুনি। ফয়সালের কাছে আমি একটু শুনতে চাই যে একজন সাংবাদিক হিসেবে, যদি আপনি এখন কূটনৈতিক দায়িত্ব নিয়ে যাচ্ছেন দেশের বাইরে, কিন্তু সাংবাদিক হিসেবে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে আমরা 5 মাস পার করলাম, কি মনে হচ্ছে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিণতি? 69 সফল নিঃসন্দেহে, 90 আমি বলবো সফল, কিন্তু একটা জায়গায় গিয়ে আবার হোঁচট খেয়েছে। কিন্তু
আপনার 24-এর অভ্যুত্থানের পরে খুব বেশি সময় যায়নি, মানুষ মনে করতে শুরু করেছে যে আমরা আবার হোঁচট খেতে যাচ্ছি বা হোঁচট খাচ্ছি। এটা কিছুটা দুঃখজনক, কারণ 24-এর অভ্যুত্থানের যদি মূল লক্ষ্যটা আবারও আসি, মূল লক্ষ্যটা কিন্তু সফল। মূল লক্ষ্যটা ছিল একটা স্বৈরাচার হটানো। সো ওই জায়গায় সবাই দলমত নির্বিশেষে সবাই এক হয়ে একটা স্বৈরাচার হটিয়েছে। কিন্তু ওই যে রনি যেমনটা বলছিলেন যে ফ্যাসিজমের আবার কাউন্টার ফ্যাসিজমের উত্থানও লক্ষ্য করা যায় বা আচার আচরণের প্রবণতায়। 15 এগেইন আপনি দেখেন, আইয়ুব খান 10 বছর, এরশাদ 9 বছর, শেখ হাসিনা তো 15 বছর, এবং 15 বছর ওনারটা বোধহয় সবচেয়ে খারাপ ছিল, সবচেয়ে খারাপ স্বৈরশাসন। এটা একটা পর্যায়ে স্বৈরশাসন, এটা একটা মাফিয়াতন্ত্র ছিল। সো এই কারণে এরকম একটা খারাপ সময়ের পরে তারপরে যে গণ অভ্যুত্থান, তারপরে যে ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষমতা নিল, এখন তো 6 মাসের মতো, 6 মাস সময়টা আসলে খুব বড় সময় না, আবার খুব অল্প সময় না। খুব বড় সময় না এই সেন্সে, কারণ আপনি এরকম একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের পরে যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর আপনি দাঁড়ায় যে আপনি গঠন করবেন, সেই গঠনের জন্য যে কনসেনসাস দরকার, সেই কনসেনসাসের উপর ভিত্তি করেই কিন্তু কিছুটা, আমি বলবো না যে একেবারে কমপ্লিট কনসেনসাস, কিন্তু একটা সার্টেন কনসেনসাসের উপর ভিত্তি করেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল। জনগণের এই জন আকাঙ্ক্ষা এবং এই গণ অভ্যুত্থানই ছিল তাদের ম্যান্ডেট, এখনও আছে। কিন্তু ব্যাপারটা কি যে আপনার মানুষের দিন দিনের মেইন, মানে আপনার যদি চিন্তা করেন যে মেইন অসন্তুষ্টির যে জায়গাগুলা, সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করার জন্য 6 মাস খুব বড় সময় না। আপনার মানুষের মেইন অসন্তুষ্টির জায়গাগুলো আপনি কি দেখতেছেন যে আপনার এখন কিন্তু মানুষ মেইন অসন্তুষ্টি হচ্ছে যে হ্যাঁ এতদিন সময় গেল, আমার দ্রব্যমূল্য কমছে না, বা আমার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরিভাবে ফেরত আসছে না, বা ইভেন আমাদের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিল, তারাও প্রপার চিকিৎসা পাচ্ছে না, এমনকি যে টাকাটা তাদেরকে প্রমিস করা হয়েছিল সেগুলো প্রপারলি ডিসবার্স করা হচ্ছে না। সো এগুলো কিন্তু শুধুমাত্র যে ইন্টারিম গভর্নমেন্টে যারা ধরেন বড় পজিশনে বসে আছে তারা যে চেষ্টা করছে না তা না, একটা কমপ্লিটলি করাপ্ট, এবং আমি করাপ্ট শব্দটাই বলছি, করাপ্ট এবং একটা কি বলবো যে আওয়ামীপন্থী একটা ব্যুরোক্রেসি রেখে গেছে, একটা পুলিশের প্রশাসন রেখে গেছে। তাদেরকে কমপ্লিটলি পার্চ করা তো এই সময়ের মধ্যে সম্ভব না। কারণ আপনি চিন্তা করেন যে ধরেন আমি একটা জিনিস বলতে পারি, যেমন আপনি যদি কয়েকদিন আগে খুবই ভয়ঙ্কর 2টা ডকুমেন্টারি রিলিজ হয়েছে পুলিশের ব্রুটালিটির উপরে। 5ই আগস্টে একটা যাত্রাবাড়িতে দেখা গেছে পুলিশ কিভাবে মানুষ মেরে ফেলেছে 19 জনের মতো, এবং একই সাথে একটা ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্কে তারা শ্যুট করে মেরে ফেলেছে। সো এই জিনিসটা দেখলে একটা নর্মাল সাধারণ মানুষের কিন্তু মনে হয় যে পুলিশের প্রতি তাদের প্রচণ্ড রকম আক্রোশ জন্মাবে। কিন্তু একই সাথে কিন্তু আপনার পুলিশকে এখন দরকার, কারণ আপনার পুলিশ যখন 3 দিন ছিল না, আপনার 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত যখন ছিল না, তখন কিন্তু আপনি দেশে বেসিক্যালি আপনার কোনো ল ছিল না, মানে ললেস কন্ডিশন, আপনার কার কাছে যাবেন। সে কিন্তু পুলিশকে আপনার অ্যাকোমোডেট করতেছে, কিন্তু সেই পুলিশের ভিতরে কিন্তু এখনো প্রচুর তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কাজ থামায় দেওয়ার চেষ্টা করতেছে, এবং একই সাথে তারা কিন্তু জিনিসটাকে যে স্ট্যামাইজ বলে, তারা স্ট্যামাইজ করতেছে, ব্যুরোক্রেসি সেমভাবে ফাংশন করছে। সো এই জিনিসগুলোকে কিন্তু উত্তরণের জন্য ইন্টারিম গভর্নমেন্ট আমি বলবো পুরো মানে ব্যর্থই হচ্ছে। সফল হওয়া তো পরের কথা, এখানে ব্যর্থ হচ্ছে। কিন্তু এই জিনিসগুলোকে আনার জন্য যে রাজনৈতিক যে মীমাংসা দরকার, কারণ আপনার ব্যাপারটা কি যে গণঅভ্যুত্থানের 24-এর গণঅভ্যুত্থানটা আসলে কি, এটা হচ্ছে পিপল পাওয়ার স্টুডেন্ট লেড গণঅভ্যুত্থান। সো এখন আপনি যদি 90-এর গণঅভ্যুত্থান দেখেন, 69-এরটাও দেখেন, ওখানে দেখবেন কিন্তু এখানে যে ছাত্র শক্তির দ্বারা যে গণঅভ্যুত্থানটা হয়েছিল 90-তে 69-এ, তারা কিন্তু বেসিক্যালি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির সাথেই যুক্ত ছিল। 90-তেও তাই। 90-তে কিন্তু আপনি ইভেন কি বলবো যে আপনার ছাত্রদল, ছাত্রলীগ সবাই একসাথে, আবার ওই 69-এ কিন্তু সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এখন এখানে 24-এর যে ছাত্র শক্তি যারা মানে যারা নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, তারা কিন্তু খুব অল্প সময়ের গঠিত হওয়া একটা পার্টিকুলার পারপাসের জন্য ফোর্স, তাদের কিন্তু রাজনীতি তারা প্রপোজ করেনি। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটানোর পরে কিন্তু তারা যখন দেখলো যে একটা গণঅভ্যুত্থান সফল হয়েছে, একটা অত্যন্ত অত্যাচারী স্বৈরশাসক এখান থেকে চলে গিয়েছে, তখন তাদের কিন্তু একটা রাজনীতি প্রপোজ তারা করতে চাচ্ছে। এখন এই রাজনীতি প্রপোজ এটা তাদের কাছ থেকে কিন্তু একটা স্বাভাবিক প্রতীক, মানে তাদের কিন্তু এটা স্বাভাবিক একটা অ্যাকশন। এবং একই সাথে যারা বড় রাজনৈতিক দল, তাদের কিন্তু স্বাভাবিক অ্যাকশন কি, কারণ একটা 6 মাস পার হয়ে গেছে, একটা অনির্বাচিত সরকার ক্ষমতা, আমি অনির্বাচিত শব্দটা ইউজ করছি কারণ এটা তো নির্বাচনের মাধ্যমে না। তারা তো বড় দলগুলো যারা আছে তারা কিন্তু জানে যে নির্বাচন যদি হয় তাহলে তাদেরই ক্ষমতায় আসার স্কোপ বেশি। সো তারা কিন্তু তাদের সাইড থেকে তারা প্রচণ্ডভাবে প্রেশার ক্রিয়েট করবে, এটাই তাদের জন্য স্বাভাবিক। আবার একই সাথে যেটা বললাম যে ছাত্রশক্তি যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, তারাও কিন্তু নিজেরা এখন একটা রাজনীতি প্রপোজ করার জন্য তারা রেডি।
তারা সময় চাচ্ছে, তারা কিন্তু প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণা করতে চাচ্ছে, নতুন পার্টি নিয়ে সামনে আসতে চাচ্ছে। সো তাদের জন্য স্বাভাবিক অ্যাকশনটা কি, তারা কিন্তু একটু সময় চাবে। কিন্তু ক্ষমতার সঙ্গে থেকে সেটা করা কি নট নেসেসারিলি ক্ষমতায় থাকবে, তারা হয়তো তাদের মধ্যে নেতৃত্বস্থানীয় যারা আছে তারা হয়তো ক্ষমতা থেকে বের হয়েই করবে, বাট তারা সময় চাচ্ছে। কিন্তু এই তাদের সময় চাওয়া আর বড় রাজনৈতিক দলের সময় না চাওয়া, দুই মাঝখানে কিন্তু সাধারণ জনগণ, তারা কিন্তু কি হচ্ছে যে তারা কিন্তু যেহেতু একটা বাজে ইকোনমিক কন্ডিশনে রেখে গেছে, সেখানে দ্রব্যমূল্য দাম কমছে, তাদের কিন্তু খুব বেশি চাওয়া পায়নি। তাদের কিন্তু মেইন চাওয়া পাওয়া কয়েকটা, একটা হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনের নিরাপত্তা, যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে, দ্রব্যমূল্য যেন ঠিক থাকে, এবং একই সাথে আরেকটা বড় চাওয়া যেটা অস্বীকার করার উপায় নেই, যে মানুষের কিন্তু আমরা কিন্তু সবাই পলিটিক্যাল এনিমেল, আমাদের গত 3 বার আমরা ভোটাধিকার চর্চা করতে পারি। সো নির্বাচন কিন্তু একটা খুবই বড় বিষয়, মানুষ ভোট দিতে চায়, মানুষ জেনুইন একটা নির্বাচনে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চায়। সো এই আকাঙ্ক্ষাগুলা, এই এক্সপেকটেশন ম্যানেজ করাও কিন্তু ইন্টারিম সরকারের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। সো এই ত্রিমুখী চাপই বলবো, ত্রিমুখী চাপে অবশ্যই একটা বিরাট চাপে ইন্টারিম গভর্নমেন্ট আছে। রেজাল্ট গরমানি আপনি বলবেন, এবং আপনার সেই একটা বিখ্যাত বইয়ের নামই আপনি উদ্ধৃত করেছেন, হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। তো আপনার আমি আগের পয়েন্টে একটু ফিরলি, ফলে এখানে ইসলামের প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ইসলাম আমাদের এখানে পাবলিক এথিক্স আকারে ফাংশন করে। ফলে পাবলিক এথিক্স আকারে যখন ফাংশন করে তাহলে আপনার কী করে, তাহলে আবার অন্য কমিউনিটিও আছে আপনার এখানে, শুধুমাত্র মুসলমানের দেশ তো না আপনার, তাই না? তো এখন ডেমোক্রেসি যদি মেজরিটেরিয়ান হয়, এটা ইন দ্য নেম অফ ডেমোক্রেসি ইট ইজ এ ফ্যাসিজম, ইট উইল বি ফ্যাসিজম। তাহলে আপনার কি লাগবে? এই জন্য আমরা বলতেছি রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে। ইসলামিস্ট দলগুলো আরও মোর ইসলামিস্ট হোক, হিন্দু আরও মোর হিন্দু হোক, খ্রিস্টান আরও মোর খ্রিস্টান হোক, বাট সমাজে। এবং তার কমিউনিটি লিডার রাষ্ট্রের সাথে ফাইট করবে তার অধিকারের জন্য, যেটা আপনার পশ্চিমা দেশগুলোতে করে। তাইলে আপনি আপনার কমিউনিটির ইডিওলজি থাকুক, মতাদর্শ থাকুক, এথিক্স থাকুক, এটা আপনি কমিউনিটির মধ্যে চর্চা করেন, সমস্ত করেন, তাহলে আপনার রাইটটা থাকবে, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক হবে নাগরিক ভিত্তিক, নট হিন্দু ভিত্তিক, নট মুসলমান ভিত্তিক। এই ফর্মে যদি আমরা যাইতে না পারি তাহলে অভ্যুত্থান ফেল করবে টোটালি। 24-এর এই যে আমরা জেনজির রেভলিউশন বলি, জেনজির আকাঙ্ক্ষা কি? জেনজি বিশেষ চাকরির জন্য জীবন দিতে যায় নাই, জেনজির একটা মোরাল আপরাইজিং হয়েছে, বিদায় পৃথিবী বলে যে বন্দুকের সামনে সে দাঁড়াইছে, সে ক্ষমতার জন্য দাঁড়ায় নেই। ফলে আজকে যারা ক্ষমতায় গেছে তারা একটা জিনিস ভুল করতেছে, আমি স্ট্রংলি বলতেছি একটা জিনিস ভুল করতেছে, তারা এই অভ্যুত্থানটাকে রাজনৈতিক বন্দোবস্ত হয়ে গেছে ধৈর্য নিয়ে ক্ষমতায় আসছে। ফলে আবারও বলি, হাউ ফ্যাসিজম ওয়ার্কস, ক্ষমতা আপনার খুব ভালো জিনিস না। ধরেন রাজনীতিহীন ক্ষমতা একটি ফ্যাসিবাদী প্রবণতা। আপনার ফয়সাল ভাই যেটা বলল, আপনি একটা রাজনীতি প্রপোজ করেন, আপনি ক্ষমতায় আছেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু আপনার তো একটা রাজনীতি প্রপোজ করতে হবে। আপনি এখন একটা দল করবেন বলতেছেন, ক্ষমতায় থেকে দল করা যাবে না, আচ্ছা ঠিক আছে, ক্ষমতায় তার একটা বিশেষ পরিস্থিতিতে গেছে, মাইনে নিলাম, ক্ষমতায় গেছেন, কিন্তু আপনার তো একটা রাজনীতি দিতে হবে। এইবার আপনি রাজনীতি দিতে গিয়া আপনি যে আওয়ামী বিরোধী পলিটিক্সটা করতেছেন সেটা যেন জামাতের মতো হয়ে যাচ্ছে বা একটা অংশের বিএনপির মতো হয়ে যাচ্ছে, তাহলে তো আপনার নতুন রাজনীতি দল করার যে লেজিটিমেসি, যেটা সমাজের মধ্যে গ্রহণযোগ্য হবে, একটা নতুন বয়ান, নতুন ন্যারেশন, নতুন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ আকারে, সেটা তো আপনার নিজের মধ্যেই নাই। আপনি যখন নতুন রাজনীতির কথা বলতেছেন, হয় এটা জামাতি হয়ে যাচ্ছে আর না হয় এটা বিএনপি হয়ে যাচ্ছে। তাহলে আপনার তো, আপনি বিএনপি জামাতের ভগ্নাংশ হয়ে যদি রাজনীতি করেন, তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা রিস্ক দিয়া ক্ষমতায় থাকার তো দরকার নেই আপনার। তার মানে আপনি একটা রাজনীতি প্রপোজ করেন, এখন রাজনীতি প্রপোজ করার প্রসেস কি? রাজনীতি প্রপোজ করার প্রসেস হলো আপনার বটম, জনগণের ভিতর থেকে আপনার উঠে আসতে হবে। এখন আপনি ঘরে বসে বসে তথ্য দিবেন আর বড় বড় ফেসবুক স্ট্যাটাস দিবেন, তাত্ত্বিক স্ট্যাটাস, হ্যাঁ, এতে করে রাজনীতি প্রপোজ হয় না, রাজনৈতিক বন্দোবস্তও কায়েম হয় না। এই অভ্যুত্থান কোনো রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করে নাই। অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, এবং ফ্যাসিবাদের পতনের পয়েন্টে দল মত নির্বিশেষে ঐক্য হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত যেভাবে যেই পয়েন্টে যেই আবেগে যেই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপি একই কারণে একইভাবে একই মাত্রায় আওয়ামী লীগের বিরুদ্ধে না, বামপন্থীরা একইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে না, অন্যান্য ইসলামী পার্টি একইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে না, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থানটা হয়েছে। তার মানে এই আওয়ামী বিরোধিতার মধ্যেও তারতম্য আছে। তাহলে আপনি যদি এটাকে রাজনৈতিক বন্দোবস্ত হয়ে গেছে ধরে নেন, ধরে নিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে আপনি একটা মস্ত বড় ভুল করবেন। কারণ এই যে জনতা, এই জনতা কোনো আপলিটিক্যাল, নন পলিটিক্যাল, নন পার্টিজান জনতা না, এটা বিএনপি জামাত অন্যান্য পার্টির সংশ্লিষ্ট অংশ, এবং আওয়ামী সিম্পেথাইজ অংশও নাম ছিল পরে। এবং অনেক আওয়ামী লীগে আমি নিজে দেখছি সমন্বয় করতে গিয়ে, যে আপনারা ধরেন 30 তারিখ পর্যন্ত ছাত্রলীগের পোস্টধারী, তারপর নাইমে এসে আন্দোলনে গুলি খেয়ে মারা গেছে।
কারণ ওর বন্ধুরে গুলি করে মারতেছিল, এটা তো সহ্য করা যায় না। এখন ফলে আপনি ক্লিনজিং এর যে রাজনীতিটা যেটা বাংলাদেশে চলতেছিল, আওয়ামী লীগ করতেছিল, সেটা করা যাবে না। তাহলে আমি এই পয়েন্টে পার্টিকুলারলি আলাপ করি যে তাহলে ছাত্রলীগ করার লোকজন তো এখন ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন না, মানে এই যে সমন্বয়কদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনো ক্ষমতার কাছাকাছি আছেন ছাত্রলীগ করার, তো তাদেরও রেকর্ড বুকে নাম আছে। হ্যাঁ, এখন আপনি এখন হয় কি, এইখানে আশিস নন্দী একটা বিখ্যাত কথা বলছে, সেটা হলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা 15 বছর কেন স্বৈরাচারের শিকার হইলাম, কারণ হইল আত্মশক্তি হারানোর ফলে। আশিস নন্দীর কথাটা কোটেশনটা এরকম, আত্মশক্তি হারানোর ফলে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধগুলো প্রবল হতে পারে না। কিভাবে আত্মশক্তি হারাই আমরা? আপনি ধরেন জামাত করেন বা বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ, আচ্ছা ঠিক আছে আমি আওয়ামী লীগ, আপনার বাপরে বুঝলা জাতির পিতা, আমি জাতির পিতার লোক, আচ্ছা। তারপরে হইলো আপনি ধরেন সচিবালয়ে চাকরি করবেন, ঠিক আছে, আপনার রাজনৈতিক ইডিওলজি বা আদর্শ লুকাইয়া আচ্ছা আওয়ামী লীগ সেজে গেলেন। এই যে সমাজে কেউ আওয়ামী লীগ না কিন্তু সবাই আওয়ামী লীগ হয়ে গেছিল, এই প্রবণতার কারণেই 15 বছর ফ্যাসিবাদ কায়েম ছিল। এর বাইরে যারা জেল জুলুম নির্যাতন গুম খুন হত্যা করে আওয়ামী লীগ হয় না 1 সেকেন্ডের জন্য, এইটাই বাংলাদেশের এথিক্যাল ফোর্স। কিন্তু যে সারভাইভ করার জন্য আওয়ামী লীগ হয়ে সারভাইভ করছিল, ও তো আর আত্মশক্তি বিসর্জন দিচ্ছে, প্রকাশ্য অপ্রকাশ্যে সুবিধা, সেটা আমি নাম নিচ্ছি না, যেই করবে এটা তার এখন মোরাল ফোর্স আকারে সামনে দাঁড়ানোর কোনো রাইট নেই। এই যে কৌশল, এই যে চালাকি দিয়ে মহৎ জিনিস অর্জন করা যায় না। আমি শেষ করি, আপনার এই জন্য বাংলাদেশের ক্রাইসিসটা হলো এথিক্যাল ক্রাইসিস। সবাই চালাক, সবাই মনে করে জনগণ বোকা, আমি সবাই রে প্যাঁচ লাগাইয়া হ্যাঁ এক ছলে বলে কৌশলে ক্ষমতা নিয়ে নেবো। নো, সেই দিন গত হয়ে গেছে। জেনজির একটা মোরাল আপরাইজিং হয়েছে, এটা এথিক্যাল আপরাইজিং হয়েছে, বিশেষ চাকরির জন্য হয় নাই। সে মনে করছে ছাত্রদের গুলি করে হত্যা করা অন্যায়, সে দাঁড়ায় গেছে। তো এই যে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার মধ্যে দিয়ে সে কি চাইছে? সে একটা সিটিজেনারি রাইট চাইছে। ফলে এখন আপনি সেকুলার ভার্সেস ইসলাম এই তর্কটা বাংলাদেশে কইরা লাভ নেই। বাংলাদেশে আপনার একটা তর্ক করতে হবে, সেকুলারিজম এবং সাম্প্রদায়িকতার রাজনীতির তর্ক করলে আপনি পিছাবেন। আপনাকে তর্কটা ফ্রেম করতে হবে সিটিজেনারি ডেমোক্রেটিক পলিটিক্স, এবং বৈষম্য আপনি নিরসন করতে পারবেন না। বৈষম্য বিরোধী এটা ফালতু কথা। আমাকে একটু 2 মিনিট সময় দেন, ব্যাখ্যা করি। তাহলে আর আপনার কাছে আমি আসতে পারবো না, আচ্ছা আপনি একবারই শেষ করে দেন। বৈষম্যটা থাকবে সমাজে, কিন্তু বৈষম্য রাজনীতিতে কি হয়? এই বৈষম্যটাকে নরমালাইজ করার জন্য যে যার মতো বয়ান উৎপাদন করে। আপনি বৈষম্য জীবনও দূর করতে পারবেন না। আপনি একটা মুচিকে জীবনও ব্যারিস্টার বানাইতে পারবেন না, একটা ব্যারিস্টারকে জীবনও মুচি বানাইতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি রাইটস দিবেন। মুচি ব্যারিস্টার হইতে চায় না, ওকে ওর রাইটসটা দেন। রাইটস মানে কি? তাহলে আপনি সিটিজেন হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাহলে তার বেসিক সিটিজেন আকারে স্বীকৃতি দেন, তাইলে তো সমস্যার সমাধান হয়ে যায়। তা না করে আপনি হাতি ঘোড়ার কথা বলেন, বড় বড় প্রস্তাবনার কথা বলেন, রাজনৈতিক দলগুলোও বলে, ছাত্র জন নেতৃত্বও বলে। ফলে এরা তো ওল্ড রাজনীতি নতুন নামে করার চেষ্টা করতেছে। এটা তো কোনো নতুন রাজনীতি দেখতেছি না আমি। আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফ্যাসিজমের সমস্ত লক্ষণ প্রত্যেকের মধ্যে প্রকাশিত। এই জন্য আমাদের প্রস্তাবনা যেটা হলো, জেনজির জায়গার থেকে তার একটা সিটিজেনারি পলিটিক্স চায়, নাগরিক ভিত্তিক রাজনীতি চায়। যে নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে, সে জামাত হোক, বিএনপি হোক, আপনার বামপন্থী হোক, সে নাগরিক আকারে রাষ্ট্রকে সে জবাব দিয়ে তার আওতায় আনতে পারবে, সরাসরি আঙ্গুল তুলতে পারবে যে আমার ট্যাক্সের টাকায় আমার সাথে বেয়াদবি কেন। এটাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, এটা হলো ডেমোক্রেটিক অ্যাসপিরেশন, যেটা অলওয়েজ এটার জন্য বাংলাদেশের মানুষ ফাইট করতেছে। এবং এই ফাইটের একটা অন্যতম সোলজার দেন বিএনপি। এখন কি করতেছে বিএনপি? এখন কোথায় আছে? এখনো পর্যন্ত সে গণতান্ত্রিক ফাইটের মধ্যে আছে। কারণ ভোটাধিকার হইল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার একটা প্রাইমারি, একমাত্র না, একটা প্রাইমারি স্টেপ। সেই প্রাইমারি স্টেপকে ছলে বলে কৌশলে দূরে সরায় রাইখা যারা মনে করে যে হ্যাঁ একটা আমাদের সংস্কার লাগবে, পরে নির্বাচন, যারা সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলে তারা জাতির শত্রু। হ্যাঁ দেখেন, সংস্কার আমরা মহিউদ্দিন ফখরুদ্দিন আমলেও শুনছি। সংস্কার একটা ফালতু কথা। বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না, সে চায় ইমিডিয়েট তার লাইফে রিলিফ চায়। আপনি 6 মাসের মধ্যে দেখেন এই নতুন শুল্ক আরোপ করে মানুষ এমনিতেই বাজার করতে পারে না, খাইতে পারে না, চাল ডাল সব কিছুর দাম বাড়াই দিচ্ছেন। তারপরে বড় বড় কথা বলে লাভ আছে? এই গভর্নমেন্ট তো একটা ফেল গভর্নমেন্ট। ফলে ইলেকশনটা দেওয়াটা এই গভর্নমেন্টের একটা সফলতা। কিন্তু দাম বাড়ায়নি, নিত্য প্রয়োজনীয় সবকিছু কিন্তু বেসিক জিনিস। আমি তো খাবো ডাল ভাত ভাই, আমি তো আইফোন কিনতে যাবো না। আইফোনের দাম বাড়লো না আমাদের আমার আসে যায় না। আমি বলছি বেসিক জিনিস, আমি তো বাজারে যাই। হ্যাঁ, তো আপনার মানুষ এটা দেখতে চায়। এখন যেটা দরকার, এই গভর্নমেন্ট সফল হইতে পারে, একমাত্র পথ হলো ডেমোক্রেসি ফেরানোর প্রাথমিক, এটা বলছি একমাত্র না, একটা নির্বাচনী প্রক্রিয়া, শুধু একটা নির্বাচন অনুষ্ঠান করে যাওয়া না। ডেফিনেটলি যে সমস্ত পুনর্গঠনের, আমি সংস্কার শব্দটা বলি না, পুনর্গঠনের প্রস্তাব আসছে সেগুলোকে অ্যাকাউন্টেবল করে একটা নির্বাচন উপহার দিয়ে এবং একটা মডেল স্থাপন করে যাতে কন্টিনিউ একটা ভালো নির্বাচন হতে পারে আগামী দিনগুলোতেও, সেটা হইলেই সরকারের সফলতা। আলহামদুলিল্লাহ, মনে রাখবে। ফয়সাল মাহমুদ।
যে আমি রনি ভাইয়ের কথার সাথে পুরোপুরি একমত, কারণ উনি যে কথাগুলো বললো এক্স্যাক্টলি সেটাই ঘটবে, কিন্তু সেটার জন্য তো সময় লাগবে, সেই সময়টাই চাচ্ছে। আমার কাছে মনে হয় যে যে জিনিসগুলো এখন আমরা দেখছি যা ঘটছে সেটা এটাই ঘটার কথা ছিল, বরং আরও ইন্টেন্সিটি নেই। আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ইন্টেন্সিটি আরও কম। যেমন রনি ভাই যেটা বললো যে আমার এখানে কিন্তু নির্বাচন প্রশ্নে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আমার মনে হয় না কেউ কখনো বলেছে যে নির্বাচন কালক্ষেপণ করা বা নির্বাচন না দেওয়া বা চালাকি করে টিকে থাকা এখানে তাদের কোনো উদ্দেশ্য। সংস্কারের বিষয়টা কেন অনেক রকমের কথাবার্তা আছে তো, যেমন ধরেন এই যে রনি সংস্কারের কথা বললেন, আবার ধরেন বলা হচ্ছে যে এই যে যারা ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদী প্রক্রিয়ার সঙ্গে তাদের বিচার না করে যারা নির্বাচন চাইবে আপনি বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, এবং সেটা তো একটা পুরোপুরি দ্বিমত। বিচার শেষ করে আসলে সম্ভব না, বিচারটা লম্বা প্রক্রিয়া। বাংলাদেশে বিচার আরো লম্বা প্রক্রিয়া, মানে বাংলাদেশে আপনি যদি সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট যেখানেই যান না কেন, বিচার একটা লম্বা প্রক্রিয়া। বিচার শেষ করে নির্বাচন, এটা আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ ভোটার, অ্যাজ এ নাগরিক আমি এটার সাথে একমত না। এটা না, নির্বাচন এটার সাথে আমি দ্বিমত। কিন্তু সংস্কারের যে বিষয়টা, সংস্কারের প্রসেসটা দেখেন, যে কমিশনগুলো গঠন করা হয়েছিল তারা কিন্তু যথেষ্ট টাইম মতো রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা কনসেনসাস কমিশন করা হবে, সেটাও ঠিক করা হয়েছে। তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। সো ব্যাপারটা কি যে আমাদের বেসিক কিছু জায়গা যেগুলো ছিল, কারণ আপনি নির্বাচন যেটা লাস্ট 3টা হয়েছিল যে নির্বাচন কমিশনের আন্ডারে, যে আইনের আন্ডারে, সেটা তো ভালো হয়নি, তাহলে সেটার পরিবর্তন দরকার না? সেই পরিবর্তনের প্রস্তাবনাই তো আসছে। আমার যে সাংবিধানিক কাঠামো আমার একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে জন্ম দিল, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন আমাদের দরকার না? সেই সাংবিধানিক কাঠামোকে চেঞ্জ করা দরকার না? সেটাই তো আসলো। যে পুলিশ আমার ছাত্রদেরকে মারলো, এতগুলো মানুষকে মারলো, 2000 মানুষ, তাদের একটা সংস্কার দরকার না? সেটারই তো প্রস্তাব আসলো। সো এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর জায়গাগুলা, যেগুলা যেমন আপনি খেয়াল করেন যে কমিশনগুলোর মধ্যে সবগুলাই কিন্তু তাদের প্রস্তাব জমা দিয়েছে, কোনটা জমা দেয়নি বা কোনটা দীর্ঘমেয়াদে কাজ করছে, যেমন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কমিশন, গুম কমিশন যেটা, কারণ তাদের কাজ কিন্তু সোজা না, তারা কিন্তু অল্প সময় করে দিতে পারবে না, কারণ তাদের রেগুলার বেসিসে স্টেটমেন্ট নিতে হচ্ছে, তাদের পুরো জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খ মানে বিচার বিশ্লেষণ করতে হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে যে প্রসেসে ইন্টারিম গভর্নমেন্ট আগাচ্ছে, হ্যাঁ আমি বললাম তো, এই যে ত্রিমুখী চাপের সংকট অবশ্যই আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা কথা বলি কি, ইকোনমিক একটা ব্যাপার কি, যে আপনার যেমন আমি এই ট্রাম্পের নির্বাচনে এই জিনিসটা হয়েছিল যে ট্রাম্পের মানে ইউএস নির্বাচনের আগে, তখন কিন্তু বাইডেন তাদের ডেমোক্রেটিক পার্টি কিন্তু তারা লম্বা সময় বারবার একটা জিনিস অ্যাটলিস্ট লাস্ট 2 বছর নির্বাচনের আগে বলার চেষ্টা করেছিল যে হ্যাঁ আমাদের ইকোনমিক স্টেবিলাইজেশন যেটা, সেটা বাইডেনের আমলে ভালো। তারা বিভিন্ন রকম ইকোনমিক ডেটার ইন্ডিকেটর দিতে, বলতে আমরা এই বেকারত্ব এই পরিমাণ দূর করেছি, দ্রব্যমূল্য। কিন্তু সাধারণ মানুষের কাছে যখন যেত, তারা বলতো না আমার তো কোনো ভালো উন্নতি হচ্ছে না, আমি তো জিনিসপত্র বেশি দাম দিয়ে কিনছি। পারসেপশন একটা ব্যাপার আর রিয়েল ডেটা একটা ব্যাপার। সো এখন আপনি যদি ইউনুস গভর্নমেন্টের যদি রিয়েল ডেটা দেখেন, দ্রব্যমূল্যের যদি কার্ভটা দেখেন বা দ্রব্যমূল্যের বৃদ্ধির রিয়েল প্রাইসের কার্ভটা, সেটা কিন্তু প্রচণ্ড রকম বেশিভাবে বেড়েছে তা কিন্তু না। বা আপনার ধরেন একই সাথে যদি রিজার্ভের যে কন্ডিশন যেটা ছিল সেটাকে যেটা স্টেবল করা হয়েছে, মানে আমি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি কিন্তু ইউনুস গভর্নমেন্ট এনেছে, এবং সেটা এনে একটা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আসার পরে যেটা হয় কি যে মাইক্রো লেভেলে সেটার প্রভাব পড়তে একটা সময় লাগে, কোয়ার্টার টু কোয়ার্টার ভ্যারি করে। আমার মনে হয় যে আমার ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, আমি যদি ইকোনমিস্ট না, বাট এখানে কিছুটা আগ্রহ আছে, আমার মনে হয় এই নতুন বছরে এই কোয়ার্টারের শেষে এক ধরনের স্বস্তি আসবে বলে আমার বিশ্বাস। আপনি কিন্তু কিছু কিছু দ্রব্যমূল্য যেমন আলুর দাম যেটা বেড়েছিল সেটা কিন্তু কমেছে। সো এখন তো সিজন, সবজির সব দামই কম। এগেইন আমি একটা উদাহরণ দিলাম, বাট আমার কাছে মনে হয় যে ট্রেন্ডটা যদি দেখেন, আমার কাছে মনে হয় ফার্স্ট কোয়ার্টারের পরে কিছুটা বেটার কন্ডিশন আসবে। বাট এই বেটার কন্ডিশন কি, এগেইন যেটা রনি ভাই যেটা বললো, যে সেটা কি আমাদেরকে জনগণের মনে যে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ভোটের রাজনীতিতে ফেরার যে আকাঙ্ক্ষা, সেটাকে প্রশমিত করতে পারবে, সেটা খুবই কঠিন প্রশ্ন। সেটা মনে হয়, আমার মনে হয় সেটা শুধুমাত্র ভোটের মাধ্যমেই শুধু সম্ভব। বাট আমার কথা হচ্ছে যে যে জিনিসগুলো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে, আমার কাছে মনে হয় সেগুলাই কাম্য ছিল এবং সেইভাবেই ঘটবে বলেই আমার অনুমান ছিল। সুতরাং এখানে যে খুব বেশি যে বাত্যয় ঘটছে তা না, এটা আমার কাছে মনে হয়। কিন্তু এটা কি মনে হয় যে বাংলাদেশের মানে ধরেন মানুষের ফিলোসফিক্যাল দিক থেকে, আইডিওলজিক্যাল দিক থেকে একটা মাইন্ডসেট আমাদের তৈরি হয়েছে, আমরা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এসেছি, অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি, সেখানে এক ধরনের কনসেনসাস আমরা যেভাবেই বলি না কেন, আপনি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই ডিরেকশনটা একটু চেঞ্জ করে দেওয়ার, অন্যদিকে বিশেষ আরও একটু এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা আপনি দেখতে পান না? সেটা আমার মনে হয় না আমি দেখতে পাচ্ছি, আমি জানি না কে দেখতে পাচ্ছে, বাট আমি দেখতে পাচ্ছি। আমি বলি তাইলে আমি দেখতে পাচ্ছি এটা, আপনি কি? আচ্ছা, যেহেতু ফয়সাল প্রশ্ন করেছে দেখতে পান না এবং কিভাবে দেখতে পান, আমার হাতে সময় আছে 2 মিনিট, আপনার জন্য 1 মিনিট, কাউন্টার করবার জন্য 1 মিনিট। সেটা আমি আপনাকে বলি, ধরেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন, বিএনপি জামাতের একটা ঝগড়া দেখতেছেন, খুবই এন্টারটেইনিং ঝগড়া। দেখেন এই
এই দুইটা পার্টি সাফারার, দুইটা পার্টি ভিকটিম ফেসিবাদের দ্বারা। এখানে আমার একটা কথা, বিএনপি জামাতে ঝগড়া তো ভালো, কারণ আপনার বিএনপি জামাতে ঝগড়া মানে হচ্ছে এখানে আওয়ামী লীগ দূরে সরে যাওয়া। আওয়ামী লীগ দূরে সরে যাওয়া না, বিএনপি জামাতের ঝগড়ার ফলে কি হবে, ঝগড়ার ফলে একটা জাতীয় ঐক্যমত যেটা দরকার। আপনি যে কমিশনগুলোর কথা বললেন, এই কমিশনগুলোর সুন্দর সুন্দর প্রস্তাবনা কে বাস্তবায়ন করবে? একটা ঐক্যমতের সরকার লাগবে, নাহলে তো বাস্তবায়ন হবে না। নট নেসেসারিলি ভোটের সরকারের মাধ্যমে যে নির্বাচিত হবে। এখন নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে, সেখানে আওয়ামী লীগের প্রশ্নটা কিভাবে আপনি সলিউশন করবেন যদি আপনি এখনই বিএনপি জামাতের ঝগড়াটা লাগাই রাখেন? তার মানে কি আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হইল বিএনপি জামাতের ঝগড়া। কিন্তু আপনার তো দরকার, আমাকে এক লাইনে বলেন আপনি আওয়ামী লীগের সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন? আওয়ামী লীগের সমস্যা সমাধানের জন্য একমাত্র প্রক্রিয়া হলো ন্যায় বিচার এবং একটা কমিশনের মধ্য দিয়ে লম্বা সময়ের মধ্য দিয়ে বিচার করে। এখানে তো আলোচনা হলো যে ফয়সাল যেটা বললেন যেটাই বাস্তবতা, যে বিচারিক প্রক্রিয়া অনেক দীর্ঘ এবং সেটার জন্য দীর্ঘ সময় ধরে করতে হবে। এবং আওয়ামী লীগের তাহলে নির্বাচন তো আপনি অতক্ষণ ওয়েট করতে পারবেন না। আপনি কি নির্বাচনের প্রশ্নে জিলিপি খুব সিম্পল একটা কথা, আওয়ামী লীগের যারা বড় বড় নেতা তাদেরকে আমি ভিজুয়ালাইজ করতে পারি না যে তারা রাস্তায় নেমে নির্বাচনী প্রচারণা করছে, তারা প্রত্যেকে জেলে। সুতরাং আওয়ামী লীগের বড় নেতারা যদি জেলে হয়, মাঝারি বা পলাতক বা জেলে, তার মাঝারি বা ছোট সারির নেতারা তারাও যে মাঠে নেমে নির্বাচন প্রচারণা করবে সেটা আমি দেখছি না। সো তারা কিন্তু একটা ভয়েড, তারা নাই, আমার কাছে মনে হয় না তারা নাই। কিন্তু আপনি আমি বলছি যে অফিশিয়ালি আপনি কোনো সিদ্ধান্ত দেবেন কিনা যে তারা নির্বাচন করতে পারবে না বা তারা দল হিসেবে প্ল্যান, সেটা কি ওয়াইজ হবে কিনা এটা অ্যাকসেপ্টেবল ইলেকশনের জন্য? দ্যাটস মাই কোশ্চেন। আওয়ামী লীগের ব্যাপারে সবার মধ্যে একটা ভয়, আমার হাতে আর সময় নেই, সবার মধ্যে একটা ভয় আছে। ফলে আওয়ামী লীগকে আপনারা ডিল করতে পারতে হবে। ফলে আওয়ামী লীগের যারা গুম খুনের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, তারা হলো অপরাধী। যারা সমর্থক, তাহলে আওয়ামী লীগকে ডিল করার প্রশ্নটা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটার জন্য সময় দেন। তারা দিচ্ছেন কেন? না সময় তো দিচ্ছি আমরা, কিন্তু সেই সময়টাই তো চাচ্ছি। না সেই সময় দেওয়ার মানে কি? সময় আপনি তো ঐক্য ধরে রাখতে হবে। সময়টা কে দিবে? ঐক্যই যদি আপনি ক্ষতিগ্রস্ত, আপনি যদি এখানে এখনই যদি ধরেন গ্রুপ তৈরি হয়, তাহলে তো ঐক্য হবে না। এখন আমি আপনাকে বলি, ফলে এই যে সমর্থক আওয়ামী লীগের, সেই সমর্থন করছে বলে তো আপনি তারা পিটায় মেরে ফেলতে পারবেন। এখন বিএনপি জামাত মারছে, এখন আওয়ামী লীগ মারবেন আপনি? ফলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করা যাবে না, এটা ফ্যাসিবাদী রাজনীতি করা যাবে না, কিন্তু তাকে আপনার সাথে একমত, পলিটিক্যাল স্পেস দিতে হবে, সামাজিক স্পেস দিতে হবে। যদি কেউ সাহস করে নির্বাচন করতে দিতে হবে। ঠিক আছে, আওয়ামী লীগকে আপনারা ডিল করতে পারবেন, নির্বাচনকালীন সময় তাকে আপনি আটকে দিতে পারবেন না। যদি তার সাহস থাকে সে আসবে, সেটা কি সে সামাজিকভাবে প্রত্যাখ্যাত হবে কিনা, তার অন্য কোনো ঝুঁকি থাকবে কিনা, সেটা তার বিবেচ্য বিষয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রেজাউল করিম রনি এবং মিস্টার ফজল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমাদের ইতিহাসের এক বীর সন্তানকে নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, শহীদ আসাদ দিবস গেছে গতকাল। 1969 সালে তিনি এই দিনে জীবন দিয়েছিলেন এবং তার সেই আত্মদানের মধ্য দিয়ে আসলে 69-এর গণঅভ্যুত্থান, যেটা 24শে জানুয়ারি সংগঠিত হয়েছিল। এবং সেই অভ্যুত্থানের সঙ্গে পরবর্তীকালে 90 এবং 24-এর অভ্যুত্থানকে আমার অতিথিরা তুলনা করলেন। 24-এর অভ্যুত্থানের আলটিমেট ফলাফলকে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে একটা স্বৈরশাসককে বিদায় করা গেছে, সেটা একটা বড় সাফল্য। আকাঙ্ক্ষা তৈরি সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আকাঙ্ক্ষাগুলো ছিল নানাভাবে, অনেকের মধ্যে সুপ্ত, অনেকের মধ্যে প্রকাশ্য। সেটা এখন কিভাবে বাস্তবায়ন হবে? অনেক রকমের প্রশ্ন আছে, যে এখানে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নানা রকমের চাওয়া প্রত্যাশা, কিন্তু তার চেয়ে বড় চাওয়া যেটা, সেটা হচ্ছে যে মানুষ তার অধিকার চর্চা করতে চায়, তার ভোটের অধিকার, যে গণতান্ত্রিক অধিকার, সে তাকে কে শাসন করবে, তাকে সে নির্বাচিত করতে চায়। তো সেটাকে চাপিয়ে রেখে বাকি সমস্যার সমাধান করা খুব সহজতর নয়। এবং রাজনীতিটা, রাষ্ট্র পরিচালনাটা রাজনীতির বিষয়, এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো, তাদের আমরা যত সমালোচনাই করি না কেন, তারাই আসলে জনগণের সঙ্গে নিয়মিত সংযোগের মধ্যে থাকেন, সম্পর্কিত। তারা জনগণের পালসটা সবার চেয়ে ভালো বোঝেন, এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, তাদের অভিজ্ঞতা নেই, তারা অনেক কিছু বোঝেন না, বুঝতে তাদের সমস্যা হচ্ছে। তিনি এবং তার সহকর্মীদের প্রায় সকলকে নিয়েই তিনি সে কথা বলেছেন। কাজে এইরকম একটা জায়গায়, এইরকম একটা শক্তির কাছে একটা রাষ্ট্র, 18 কোটি মানুষের দেশ, কতদিন পর্যন্ত তার দায়িত্ব মানুষ দিয়ে রাখবে, সেটা একটা বড় প্রশ্ন। নিঃসন্দেহে তারা যদি ফাংশন করতেন, ডেলিভার করতেন, যদিও আমার একজন অতিথি বলেছেন যে এই স্বল্প সময় যেটা করেছেন সেটাও কিন্তু অনেক, নিঃসন্দেহে সেটা অনেক। কিন্তু ইতিমধ্যেই তাদের কারো কথাবার্তায়, কোনো গোষ্ঠীর কথাবার্তায় এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যাতে নানা সন্দেহ, কারণ ওই যে কথা আছে যে আপনি আকাশে মেঘ দেখলে এক ধরনের ভয় তো লাগবেই, সেই মেঘের কিন্তু নানা রকমের আভাস কিন্তু আমরা
দেখতে পাই এবং যে কারণে অনেকের মধ্যে নানা ভয় আছে এবং এই ভয় কাটাবার দায়িত্বটাও সরকারের। সব কথার মূল কথা অতিরা যেটা বলছেন, সংস্কার নানা ক্ষেত্রে করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা করবার জন্য আসলে সবার আগে যেটা দরকার সেটা একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করা এবং সেই ভালো নির্বাচনের জন্য কিছু সংস্কার করা দরকার। সেই কাজটি আসলে এই সরকারের কাছে সকলের প্রত্যাশা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।